2 বছর আগেকার কথা বলি। এখনও অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদরানির দিকে। চলি সেই রাস্তা ধরি। রাঁধুনে বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়াগায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ডাঙা ঘাটে ওই কাপড় চোপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা, শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফলও নেই, চোখে তো পড়ে না। যেদিকেই চাই কোথাও কোনো ফল নেই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। অতঃপর বড় খিদে পেয়েছে, খাবো কোথায়, আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললেন, রসো রসো, নেই এনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর ওখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দিকি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকমের ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি, কিন্তু কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনেই খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলেন তক্ষুনি। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালায় উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনে জঙ্গলে শিয়ালে ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেই দিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি আমার নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউর দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বলল, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে।
সন্ধ্যার পর বললেন, ভাত চড়িয়ে দাও, সরু আতপ চাল আছে বুঝলে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত ব্যাস। আমি বললাম, যে আগে তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে নো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? আমি বললাম। বুড়ো বললেন, হ্যাঁ তাই বলছি, মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধ হয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘর তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুড়ো 4-5টা নারকেল গাছ, আর তার একটা পাশে বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলো এই লম্বা রোয়াক ও মুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছনের দিকে যেতে হবে। তখনও কিন্তু সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবেই আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাহ, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে বলে, মানে এঁঠো গাছ আর কি, অর্থাৎ এমনি এমনি বীজ পড়ে যে গাছ হয় তাকেই এঁঠো গাছ বলে। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আমি বললাম, আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আর একজনও কে তুলছিল। নিবারণ চক্রবর্তী বিস্ময়ে সুরে বললে, কোথায়? আমি বললাম, ওই রান্নাঘরের পেছনে, বেশ ওই জঙ্গলের দিকটায়। পুরুষ মানুষ নাকি বউ? হ্যালো, না না না, পুরুষ মানুষ নয়, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখাতে নিয়ে গিয়ে দেখি, ও মা, কিছুই নাই। নিবারণ চক্রবর্তী বললে, কই বউ কই? আমি বললাম, এই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। ধুর, যত সব, চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গাঁয়ের বউঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্প হবার কি আছে ভেবেই পেলাম না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন। বলল, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না কি তাতে দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউ পর্যন্ত, তখন আলো না গিয়ে দোষ কী করেছি? বুড়ো বললে, না না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। আলাম, কেন? তাই বলছি, তোমার বয়স কত? আলাম, কেন 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার দেখো এই 63, যা বলি কান পেতে শুনো। আলো, আজ্ঞে, নিশ্চয়ই। রাতে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট
শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানি শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে, বাবা, এ কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে? ও হ্যাঁ, না, ঠিক ঠিক। আমাকে বলতেই হতো, আমি গুছিয়ে দিতাম। আমাকে বললেই তো হতো। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোঁটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম আছে, কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো। আমার সব খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে বাড়িটা। খাটো, তরি তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে। দেখে শুনে ঠিকঠাক করে থেকো, ভাবনা করো না, ভেবো না। আর একটা কথা কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললেন, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখে শুনে যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে, 2টো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ি, বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাত কুয়া, জলের কোনো কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট পরিমাণে, কাঠের কোনো কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধ মন্টে সরু চাল, আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান। আকাশ থেকে পড়লাম হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবার জন্য আমি মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাঁখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি আর তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 8 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বলল, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? কেন, দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। আমি বললাম, কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক এ বাড়িতে এলো আর গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কস্মিনকালে এ বাড়িতে আসে না। আলাম, কেন? সে বলল, তা তো জানি না, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কী রকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। এই রকমতর ওর চেহারা কেন বাড়িখানা? থাক, ও কিছু না।
লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্য ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে এত হিত করবার দরকার কি ছিল বাবু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফল ফুলুরি গাঁয়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলায় ছিনি চুরি করতে এসেছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির মালিক আমি, কারও কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে। সামনে মোটা ধারায় জল পড়ছে। ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার তো নেই। এ জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন। ওপরে বারান্দাতে সেই কলসি কীভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত, একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি আমি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকের অনেকখানি ঘন। ওই বউটি যেন সেই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। তবে কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো লাগছে। কেন আমি বাইরে এসেছি? ও, কে একটি বউ রোয়াকে বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোন দিকে? নেই তো সে, কোনো দিকেই তো তাকে দেখছি না। গেল কোথায়? সেই রাতে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে পড়েছি, খানিকক্ষণ পর ঘুমিয়েও পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা যেন হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোক থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলার একটা লোক তো নেই, এই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল।
আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল। সে হাসি শুনে খিলখিল খিলখিল করে হাসি নয়, খলখল খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রুয়াকে গিয়ে উপরের দিকে দেখি, না, কিছুই নেই। নিচের জানলা যেমন বন্ধ, উপরের ঘরের সব সারিবন্দি জানলা তেমনি বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপারটা কি? কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজা তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা এটা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের শঙ্কা আসে না, সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাতে শুনতাম তবে বোধ হয় ভয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে আমার দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম। প্রচুর ঝিঙে হয়েছে জঙ্গলে, প্রচুর ঝিঙে ফলেছে। যত ইচ্ছে তুলে নাও আর খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে আমি বুঝছি। আমার মতো গরিব মানুষের বা গরিব বামুনের জীবন এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কি না শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে আর হাসছে। ঘুমের মতো আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি খুশি মনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিচ্ছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম, এসব কিচ্ছু না। কি শুনতে কি শুনেছি? বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে গিয়েছে। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিচ্ছু নেই। কেমন এক রকমের কুড়িমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে আমি ভালোবাসি না। কিন্তু কয়েকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের আস্বাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙে লতাগুলো বাঁচিয়ে অবশ্য। ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়ো এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করা স্তকও আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জনা 50।
একসঙ্গে যেন হৈ 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 করে উঠল, আর সব জানলা দরজা যেন এক ঝড়ে ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম। সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা জানলা দরজার কপাটও তো খোলেনি দোতলায়, যেমন তেমনিই আছে। ব্যাপারটা কি? বাড়ির মেঘি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে হেসে ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাতে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে শুয়ে ঘুমোচ্ছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক, যেন 50-60টি হয়েছে এই রকম মনে হয় প্রথমটায়। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে? একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে রে, অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপ রে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! এতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানায় বা আমার কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যে যেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানার উপর পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে মিশে আছে। আমি আধো অচেতন, আধো জাগা। আধো অচেতন এই কারণে বললাম, যেন আমি অর্ধেকটা চেতনা পেয়েছি। ভাবলাম, জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছগুলোর দিকে আমি চেয়ে দেখলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আনন্দে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি। তাই যদি হয়, তবে এই শেষ রাতের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা তো ভুল হতে পারে না। এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনো ফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কীরকম আছো? বলি, কিছু দেখছো নাকি? আমি বললাম, না। শুনছো কিছু? বললাম, না। তুমি দেখছি সাধু লোক,
টুকটাক জানো নাকি ভূতের মন্তর? আমি বললাম, তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখোনি বউ মতো? কোনো গন্ধ পাওনি? আমি বললাম, কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? বললাম, না। খুব বেঁচে গিয়েছে তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নাচতে চাইতো না আর আসতেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মরে যেত। দুটি লোকের ওই রকম হয়েছে পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে বাড়িতে, না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির সীমানায় যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে আমি চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি আমি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যায়নি বাড়ি ছেড়ে। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনাচ্ছি। তোমাদের এই গল্প কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের যে আমার গল্প শুনতে খুব ভালো লাগে সেটা তোমাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারি। তোমরা এরকমই সুন্দর সুন্দর আমায় কমেন্ট করতে থাকো। আজকে আমি তোমাদের যে গল্পটা বললাম, গল্পের নাম হচ্ছে মায়া, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি তোমাদের এই গল্প ভালো লাগে একটি কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, সাবধানে থেকো। নমস্কার।